শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। শ্বাসকষ্টের রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে স্বজনদের ছুটে চলা, স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার ভোগান্তি। লকডাউনে সুফল পেতে সংকটে পড়া মানুষের সহায়তা নিশ্চিতের তাগিদ, ঢাকার বাইরেও কাজের সন্ধানে রাস্তায় মানুষ। করোনায় দরিদ্র হওয়া মধ্যবিত্তদের জন্য সাময়িক বেকার ভাতা চালুর পরামর্শ, টিসিবির মতো ব্যবস্থা জোরদারের সুপারিশ। এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার পর 5 বছরেও চূড়ান্ত হয়নি বিদেশে বিনিয়োগ নীতিমালা, আমলাতান্ত্রিক জটিলতা দূর করার আহ্বান। আনোয়ার শীট দামে কম থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। করোনা ভাইরাসের শ্বাসকষ্ট নিয়ে রোগীদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হচ্ছে। গ্রাম থেকে উপজেলা হয়ে জেলা হাসপাতাল, সেখান থেকে ঢাকায়। স্বজনরা বলছেন, স্থানীয় হাসপাতালে জটিল রোগের চিকিৎসা সেবা না থাকায় তাদের ঢাকা আসতে হচ্ছে। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। বোর্ডের তথ্যের সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না প্রকৃত সংখ্যা, কারণ সময় যত যায় রোগীর সংখ্যা ততই বাড়তে থাকে। চিকিৎসক, সেবিকা সহ স্বাস্থ্যকর্মীদের বিরামহীন ছোটাছুটি। গাজীপুর থেকে এসেছেন হানিফ মিয়া। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় স্থানীয় হাসপাতাল থেকে কুর্মিটোলায় পাঠানো হয়েছে তাকে। আসা মাত্রই দেয়া হলো অক্সিজেন। কালীগঞ্জ সদর হাসপাতাল, এখানে নিয়েছিল, এখান থেকে রেফার করে দিয়েছি এখানে। হ্যাঁ, শ্বাসকষ্ট আমাদের নাইসিউ অনেক কিছু নাই, আমরা এখানে তো চিকিৎসা করবো না, হয়তো কর্মীটা নিয়ে যান, ঢাকা গাজীপুর মেডিকেল কলেজ নিয়ে যান। খুব ভয়াবহ অবস্থা দেশের, আগে বুঝি না, এখন বুঝতেছি। ঢাকার দোহার থেকে এসেছেন আব্দুল মান্নান। তার অবস্থাও ভালো নয়। আশেপাশে হাসপাতাল ছিল না, চান্স পাওয়া যায় না, এখানেই আনতে হয়েছে। এখানে থেকে আনছেন ঢাকা দোহার থেকে। খিলগাঁও থেকে আসা এ রোগীর স্বজনরা বলছেন, বেশ কয়েক জায়গা ঘুরে এখানে জায়গা হয়েছে তাদের। আমাদের ওখান থেকে হসপিটাল ছিল, ওখান থেকে বলতেছে আপনারা হসপিটাল যান, ওখান থেকে আপনি করোনার টেস্টটা করান, করোনার টেস্ট ছাড়া কোনো কিছু করবেন না। চিকিৎসকরা বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু রোগীর সংখ্যা বাড়তে থাকায় কঠিন সময় পার করতে হচ্ছে তাদের। অনেক বেড়ে গেছে তাকে। আমাদের এখানে বেড খালি নেই, তারপরে বলে কি এখানেই থাকবো, অন্য জায়গায় কোথাও যাবো না। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লকডাউনের মাঝেও ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে রাস্তায় মানুষের স্রোত বেরিয়ে চলেছে। এর মাঝে কাজ না থাকায় বাড়ি ফেরা মানুষ যেমন আছে, তেমনই আছে কাজের সন্ধানে বের হওয়া মানুষ। তারা বলছেন, লকডাউনের সুফল পেতে হলে বিপদে পড়া মানুষের জন্য সহযোগিতা নিশ্চিত করতে হবে। মোস্তফা মল্লিকের আরো একটি রিপোর্ট। নারায়ণগঞ্জের মদনপুর মোড়। এই চিত্র দেখে কে বলবে দেশে করোনার মহামারীতে মৃত্যু দিন দিন বাড়ছে? আমরা কি করে খাবো? আমাকে ঘর ভাড়া বাকি পড়ছে, তারপরে দোকান বাকি, বাড়ি ভাড়া পড়ছে, বাকি পড়ছে। সব খোলা আছে, যানবাহন বন্ধ। এটা কেমন কথা? এটা কি শুরু হয়েছে? এটা আঙ্গুলকে শুরু হয়েছে, কি বুঝলাম না। অটো চলে, রিক্সা চলে, তো বাস চালাইলে কি অসুবিধাটা? উঠতে পারে না, মানে বাসে কিনা তাও সন্দেহ, তাই খুব রিস্ক নিয়ে আইছি আমরা। এখন যাব ওখানে, আমরা রাস্তা বাইরে হয়েছি, কামের জন্য কাম নাই তো। আমি তো কোনো পথ দেখি না যে কেউ থেকে 2টা টাকা চামু যে ভাই আমাকে 2টা টাকা দেন আমি চলবো, এমন তো পথও দেখি না। কাঁচপুর ব্রিজ পার হয়ে ঢাকার প্রবেশ পথ, রাস্তার দুপাশেই জনস্রোত। চেকপোস্টগুলোতে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, বেশিরভাগ মানুষই জরুরি প্রয়োজনে বের হচ্ছেন। এখানে অনেকে যাচ্ছে যারা
প্রয়োজনে বের হচ্ছে। আপনি জেনে থাকবেন যে গত 1 তারিখ থেকে যে লকডাউন চলতেছে, আমরা কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে। যদিও বলা হয়েছে যে অনলাইনে কাজ করে, সব কাজ তো আর অনলাইনে হয় না, সেজন্য যাইতে হয় অনানুষ্ঠানিক অর্ডার আছে যাওয়ার জন্য, তাই যাচ্ছি। আবার গুলিস্তান সহ বেশ কিছু এলাকায় বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার অপরাধে আটক করা হয়েছে অনেককে। লকডাউনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের ভাড়া করা বিভিন্ন রুটের অভ্যন্তরীণ বাসগুলোকে ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর আগে দরিদ্র ছিলেন না নিম্ন মধ্যবিত্তদের এমন অনেকেই আয় রোজগার না থাকায় অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থায় চলে গেছেন। দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া এই অংশকে টেনে তুলতে সাময়িক বেকার ভাতা সহ টিসিবির মতো ব্যবস্থাপনা জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন রোকসানা আমিন। নিত্যপণ্যের বাজেট থেকে কিছু টাকা বাঁচাতে পারলে সেই টাকা দিয়েই জোগাড় হয়ে যাবে আরেক বেলার খাবার। নিম্ন মধ্যবিত্ত তাই এখন টিসিবি মুখী। ট্রাক ডিলাররা জানালেন করোনাকালীন এ সময়ে নিম্ন মধ্যবিত্ত লাইনে দাঁড়াচ্ছেন। আগে যে লাইন ছিল এখন তার থেকে দীর্ঘ লাইন। একটা সময় দেখা যেত যে নিম্নবিত্তরা টিসিবির টাকে আসতো, এখন দেখা যাচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানে ভালো শ্রেণীর লোকজন আইসা টিসিবির টাক থেকে পূর্ণ ক্রিয়া করতে। এই পরিস্থিতিতে আয় রোজগারহীনদের জন্য সরকারকে আরো কিছু পদক্ষেপ নিতে পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের গবেষণা আমরা যেটা দেখেছি যে অনেকে কিন্তু একটা বড় অংশই কিন্তু ধার করেছে আর অনেকে কিন্তু তাদের সঞ্চয় ভাঙিয়েছে, সুতরাং তারা বাধ্যই কিন্তু এখন আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ওএমএস এর যে লাইন সেখানে দাঁড়াচ্ছেন। সার্বিকভাবে যেটা অসম্ভব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রব্য মূল্যটাকে স্থিতিশীল রাখা, বিশেষ করে একেবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনোভাবেই যাতে এগুলো না বাড়ে সেটার কারণে সরকারের পদক্ষেপের দরকার রয়েছে। করোনা পরিস্থিতিতে কর্মসংস্থান ভিত্তিক কার্যক্রম চালানোর উপরও তিনি গুরুত্ব দিচ্ছেন। ওএমএস এর মাধ্যমে যে চাল বিতরণ, সেখানে প্রথম বিষয় চাল বিতরণ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ। সেখানে একটা বিষয় হচ্ছে আমরা জানি যে 450-500 মতো ট্রাক কিন্তু এখানে অপারেশনে রয়েছে। এই ট্রাকের সংখ্যাটা জরুরি ভিত্তিতে বৃদ্ধি করা দরকার। বরাদ্দের ব্যাপারটাও দেখতে হবে যে পার ট্রাক কতটুকু বরাদ্দ দেওয়া হচ্ছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শ্রীলঙ্কায় ওষুধ কারখানা করতে চেয়েছিল বেক্সিমকো গ্রুপ। যতদিনে অনুমতি মিলল ততদিনে শ্রীলঙ্কা সরকার ভিনদেশীদের ওই খাতে বিনিয়োগ বন্ধ করে দেয়। এটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের অভিজ্ঞতা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন আলোচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি অনুরোধ করেন আর কোনো উদ্যোক্তার যাতে এমন অভিজ্ঞতা না হয়। রিজভি নিউজের রিপোর্ট। প্রাণ, স্কয়ার, বেক্সিমকো, দুলাল ব্রাদার্স সহ বেশ কিছু বাংলাদেশি উদ্যোক্তা বড় অঙ্কের বিনিয়োগ করেছেন দেশের বাইরে। অনুমতির অপেক্ষায় আছেন আরও অনেকেই। সস্তায় জমি পাওয়া যাবে এই বিবেচনায় কৃষিতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। কেউ কেউ অনুমতিও পাচ্ছেন। তবে বাংলাদেশি নাগরিকরা কিভাবে বিদেশে বিনিয়োগ করতে পারেন সে বিষয়ে এতদিন কোনো নীতিমালা ছিল না। 2016 সালে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর নীতিমালা চূড়ান্ত করতে উদ্যোগী হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার এই সমস্ত জায়গাগুলোতে আমাদের এখানে যথেষ্ট স্কোপ আছে। আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি। বহুবার আমি এই জায়গাগুলোতে কাজ করেছি, কৃষি নিয়ে আমি দেখেছি সংস্থান থেকে উদ্যোগী হয়ে তারা করছে, কিন্তু সেখানে যদি তারা একটু পলিসি সাপোর্ট পায় তাহলে এটা একটা অভূতপূর্ব সাফল্য আসতে পারে। আজকে সুদান যখন প্রেসিডেন্ট বশিরকে আমি যখন ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করছিলাম তখন সে একই কথা বলছে, প্লিজ কাম বিফোর দ্য চাইনিজ এন্ড দ্য ইন্ডিয়ান কামস। তা আমরা তো অলরেডি উই আর লেট। আমরা এখন আপনার 5000 স্কয়ার কিলোমিটার যদি চান তাহলে প্রশ্নই ওঠে না। যদি কোনো বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ দেশে ফেরত না আনতে পারেন, মানি লন্ডারিং মামলায় রুজু করা হবে। এই জায়গাটা একটু সংশোধন হওয়া দরকার। বহির্বিশ্বে বিনিয়োগ নীতিমালা করার উদ্যোগ ভালো, তবে তা যেন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত না করে এটা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। স্কয়ার গিয়ে কেনিয়াতে করেছে, আই এম শিওর স্কয়ারকে পারমিশন নেওয়ার জন্য আই ডোন্ট নো কতদিন লাগছে। আমরা বেক্সিমকো থেকে আমরা শ্রীলঙ্কাতে ইনভেস্টমেন্ট করার জন্য পারমিশন চাইলাম। বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন পাইতে পাইতে শ্রীলঙ্কাতে রুলই চেঞ্জ হয়ে গেল। বাই দ্য টাইম উই গট পারমিশন ফ্রম বাংলাদেশ ব্যাংক, শ্রীলঙ্কা স্যার কে না আমরা আর এই
আপনার ফার্মা সেক্টরে আমরা বিদেশি ইনভেস্টমেন্ট আর অ্যালাউ করব। প্রধানমন্ত্রীর উপদেষ্টার পরামর্শ অনুযায়ী ছোট বড় মাঝারি সব ধরনের উদ্যোক্তার কথা বিবেচনায় রেখে নীতিমালা চূড়ান্ত হবে, আশ্বস্ত করেন বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলের নিফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। 53 বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইতালি, ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ। করোনা মহামারীর মধ্যে রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। এই অবস্থায় মশাবাহিত রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এডিস মশার বিস্তার রোধে যারা দায়িত্বশীল নন তারা সামাজিক অপরাধ করছেন। যাদের বাসাবাড়ি ও স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম পর্যালোচনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভা। এতে সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পাঠানো সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও জাতীয় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ফল উপস্থাপন করা হয়। এতে দেখা যায় চলতি বছরের 1 জানুয়ারি থেকে 11 জুলাই পর্যন্ত ঢাকা মহানগরীতে 726 জন ডেঙ্গু জ্বরের রোগী পাওয়া গেছে। উত্তরে এয়ারপোর্ট আছে, উত্তরে বিমানবন্দর আছে, স্টেশন। আপনারা বিমানবন্দর এবং এয়ারপোর্টের পেরিফেরি যা যা আছে সব কিন্তু আপনাদের এখানে পরিষ্কার করতে হবে। এই দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। সরকারি যে সকল সংস্থা আছে যাদের আবাসন আছে তাদেরকে আমরা কয়েক দফা আমরা চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন তাদেরকেও আমরা এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আমরা তাদেরকে শুধুমাত্র বিশেষভাবে আমরা ডেঙ্গু মোকাবেলার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছি। 2 সিটির অন্তর্গত হলেও যে প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব পায় না সেগুলো থেকে নির্দিষ্ট ফি দিয়ে সিটি কর্পোরেশনকে মশা নিধন কার্যক্রম চালানোর পরামর্শ দেন মন্ত্রী। যেখান থেকে আপনি রাজস্ব পান না তাদের সেই এলাকাতে যদি আপনাকে এরকম এডিস প্রজননটাকে আপনার ইলিমিনেট করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওনাদের কাছ থেকে সার্টেন চার্জ দাবি করেন, এবং এটার জন্য আমার মনে হয় একটা আলোচনা আমাদের হইতে পারে। কারণ সে তো হাজার হাজার লক্ষ লক্ষ এডিস মশার প্রজনন করতেছে, তাহলে হি মাইট বি নট ইম্প্যাক্টেড, বাট সে তো এই মশা অন্যদেরকে কামড়াবে না, তাদের বিট করার পর যে সে ইম্প্যাক্টেড হবে। তো আপনার এমন কোনো অধিকার নাই। ইট ইজ এ ক্রাইম, ইট ইজ সোশ্যাল ক্রাইম। তো ক্রাইম করলে আপনি এখানে পানিশমেন্টের আওতায় আসবেন না। স্থানীয় সরকার মন্ত্রী চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশা নিধনের পাশাপাশি জলাবদ্ধতা দূর করতে সিটি মেয়রকে পরামর্শ দেন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। পটুয়াখালীতে বিলুপ্ত হচ্ছে 250 বছরের ঐতিহ্যবাহী কলাপাড়া উপজেলার মধ্য টিয়াখালী গ্রামের 6 আনি পাড়া রাখাইন পল্লী। পায়রা বন্দরের উন্নয়নকল্পে ওই পাড়ার জমি অধিগ্রহণ করা হলেও এখনো পরিশোধ করা হয়নি ক্ষতিপূরণ। ঝুলে আছে পুনর্বাসন কার্যক্রম। সরেজমিন ঘুরে এসে রিপোর্ট করছেন এনায়েতুর রহমান। বহু বছর ধরে এই পরিবারগুলো বসতঘর, গাছপালা, গবাদি প্রাণী পালন, মাছের ঘের সহ বিভিন্ন অবকাঠামো গড়ে জীবিকা নির্বাহ করতেন। অধিগ্রহণ করা ওই জমির মালিকানা না থাকায় শুধুমাত্র তাদের অবকাঠামো, গাছপালা বাবদ ক্ষতিপূরণ নির্ধারণ করা হলেও জমি নিয়ে অন্য পক্ষের মামলার কারণে তারা ক্ষতিপূরণের টাকা তুলতে পারছেন না। রাখাইনদের অধ্যুষিত এলাকায় যাতে আমাদের রাখাইনদের এই 6টা পরিবার যেখানে একটা ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা করে যাতে দেয়, এটা বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি। আমাদের অবকাঠামোর টাকাটা যাতে দ্রুত পায় এইটাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। নির্ধারিত ক্ষতিপূরণ ও অন্য কোনো রাখাইন পল্লীতে পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আমাদের 7 দিনের মধ্যে চলে যেতে বলছে, আমরা এখন কি খাবো? আমাদের ঘর বাড়ি টাকা সবকিছু দিয়ে গেছে, কিন্তু আমাদের এখনো টাকা দেওয়া হয়নি। কি অসহায়, কি কষ্টতে আছি, খাইয়া না খাইয়া তাই। তারপর গনে গনে আমাকে 7 দিনের নামতে কয়, আমরা কিভাবে আমরা সারা রাত ঘুমায় নাই, খাওয়া নাই, আমাকে কি কষ্ট। টাকা পয়সা না দিলে আমরা কোথায় যাব, কি হয় না হয় এটা বলতে পারবো না, এই নিরাপত্তা নাই কোনো আমাদের। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন স্থানীয় প্রশাসন।
এনায়েতুর রহমান, চ্যানেল আই, পটুয়াখালী। হাইতির প্রেসিডেন্ট জোভানেল মোইসকে হত্যার মূল সন্দেহভাজন ডাক্তার ক্রিশ্চিয়ান ইমানুয়েল স্যাননকে গ্রেফতার করেছে পুলিশ। 63 বছর বয়সী এই চিকিৎসক গত জুনে ব্যক্তিগত উড়োজাহাজে হাইতি আসেন। এই অবস্থায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি যাচাই করতে একটি মার্কিন প্রতিনিধি দল হাইতি সফরে যাবে। প্রতিনিধি দলটি হাইতির 3 রাজনীতিবিদের সাথেও দেখা করবেন। কলম্বিয়ার অবসরপ্রাপ্ত সেনা সহ 28 জন বিদেশি ভাড়াটে খুনি ওই হত্যায় অংশ নেয় বলে হাইতির পুলিশ জানিয়েছে। হামলায় হাইতির ফার্স্ট লেডি গুরুতরভাবে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। এবার থাকছে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে মঙ্গলবার থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। চতুর্থ ধাপে 18,000 ডোজ মডার্না টিকা রাজশাহী পৌঁছেছে। রোববার সন্ধ্যায় বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে টিকাগুলো রাজশাহীতে নেওয়া হয়। রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদার টিকাগুলো গ্রহণ করেছেন। জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা 4টি কার্টনে 1800 ভায়াল টিকা রয়েছে। প্রতিটি ভায়ালে আছে 10 ডোজ টিকা। 13 জুলাই সিটি কর্পোরেশন এলাকায় মডার্না টিকা দেয়া হবে বলে জানান সিভিল সার্জন। এবার থাকছে নিটল টাটা কৃষি সংবাদ। আসন্ন কোরবানির ঈদে গরু বিক্রি নিয়ে যশোরের খামারি ও ব্যবসায়ীদের সংশয় কাটেনি। অনলাইনে কেনাবেচা শুরু হলো, তেমন সুবিধা করতে পারছেন না তারা। হবিগঞ্জের বানিয়াচংয়ের বিশাল আকৃতির গরু বাদশা নজর কেড়েছে সবার। যশোর থেকে আকরামুজ্জামান আকরাম ও হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কোরবানি ঈদের আর কয়েকদিন বাকি। পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তা রয়েছে খামারিরা। অনলাইনে গরু বিক্রি পদ্ধতি অনেকেই ঠিকমতো না জানায় আরো বিপাকে তারা। ঢাকা, সিলেট, চিটাগাং কোনো পার্টি খোঁজ খবর নেয়নি। সময় আছে আর 12 দিন। পুরোটাই মার্কেট বন্ধ আছে। এই অবস্থায় আমরা সবাই হতাশাগ্রস্ত হয়ে আছি যে কি হবে। জেলায় এবার 11,775টি খামারে 96,037টি গরু ছাগল লালন পালন করা হয়েছে। এবার কোরবানি ঈদে স্থানীয় চাহিদা মিটিয়েও গরু ছাগল উদ্ধৃত থাকবে, জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদেরকে অনলাইনে গরু বিক্রয়ের জন্য উৎসাহিত করছি। আমরা আশাবাদী যদি করোনার ধাপ একটু কমে আসে তখন আমাদের এই জেলায় প্রত্যেকটা উপজেলায় যে পশু বিক্রি হাট সেগুলো আবার খুলে দেওয়া হবে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুরা করিমনগর গ্রামের কৃষক আজিজুল মিয়া কোরবানির জন্য বিশাল আকৃতির গরু লালন পালন করেছেন। গরুটির নাম দিয়েছেন বাদশা। স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর গরুটিকে শ্রেষ্ঠ পশু হিসেবে নির্বাচন করে। 29 মাস বয়স হয়েছে। কিছুদিন আগে বানিয়াচং উপজেলার একটা প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতার মধ্যে আমি শ্রেষ্ঠ, আমার গরুটা বড় বেলায় সবচেয়ে শ্রেষ্ঠ গরুটা হয়েছে। আমি সরকার থেকে পুরস্কার পেয়েছি। অফিসারের বলতে আপনার মাংস 20 থেকে 25 মণ। কৃষক আজিজুল হক জানান, বাদশার উচ্চতা 6.5 ফুট, লম্বায় 9 ফুট। তিনি বাদশাকে 10 লাখ টাকায় বিক্রি করতে চান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খাগড়াছড়িতে পরিবেশ আইন না মেনে অপরিকল্পিতভাবে পাহাড় কাটছে একটি চক্র। এতে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে বর্ষায় পাহাড় ধসের আশঙ্কা করছেন পরিবেশ কর্মী ও স্থানীয়রা। প্রশাসন বলছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি থেকে আজহারিরার তথ্য ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। খাগড়াছড়ি সদর, দিঘিনালা, মাটিরাঙ্গা, রামগড় ও গুইমারায় সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়। কোথাও প্রকাশ্যে, কোথাও রাতের আধারে পাহাড়ের মাটি বিক্রির ব্যবসা চলছে। শুষ্ক মৌসুম জুড়ে ছোট বড় পাহাড় কেটে নিচ্ছে প্রভাবশালী চক্র।
অপরিকল্পিত পাহাড় কাটায় বর্ষা মৌসুমে ধস, শুষ্ক মৌসুমে পানির সংকট সহ এ অঞ্চলের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে পরিবেশবাদীরা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযানের পর কদিন বন্ধ থেকে আবারও শুরু হয় পাহাড় কাটা। পাহাড় কাটলে পাহাড় ভেঙে পড়ে, আর পাহাড়ের আশেপাশে আমাদের পাশাপাশি যারা আরো আছেন সবাই আতঙ্কে থাকে। পাহাড়গুলো যখন এই নিচে লোকেরা কেটে ফেলার কারণে উপর থেকে পাহাড়গুলো ভেঙে যায়, তখন আমাদের কি খুব কষ্ট হয়ে যায়, ঘর বাড়ি ভেঙে যায় আমাদের। পাহাড়ে কিছু ভূমিদস্যু আছে যারা শুকনো মৌসুমে পাহাড় কেটে নিয়ে যায়। পাহাড় কাটার কারণে এখানকার পাহাড়গুলো ভেঙে পড়ে মানে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং মানুষের ঘর বাড়িও পাহাড়ের নিচে পড়ার সম্ভাবনা আছে। অপরিকল্পিত পাহাড় কাটায় জিরো টলারেন্স ঘোষণা করেছে প্রশাসন। অভিযান ও দণ্ড দিয়েও থামানো যাচ্ছে না পাহাড় খেকুদের। যখন দেখছি আমরা এগুলি করেও এই অবৈধ পাহাড় কর্তন বা বালু উত্তোলন আটকানো যাচ্ছে না, আমরা এই অবৈধ কর্মকাণ্ডের সাথে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করে সেগুলো এখন আমরা রাষ্ট্রের অনুকূলে জব্দ করছি। তাদেরকে একটা মেসেজ আমরা দিতে চাই যে অবৈধ বালু উত্তোলন বা পাহাড় কর্তন করলে আইনের হাত থেকে তারা নিস্তার পাবে না। 20টি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাহাড় কাটায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও 50 লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবার থাকছে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্রানসন মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এসেছেন। রোববার নিজের কোম্পানি তৈরি রকেটে চেপে মহাশূন্যে ভ্রমণ করেন তিনি। ভ্রমণ শেষে রকেটটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবতরণ করে। 1 ঘন্টার যাত্রায় ইউনিটি 22 নামের এই মহাকাশযানটি ঘন্টায় 3000 কিলোমিটারেরও বেশি গতিতে উড়ে যায়। ব্রানসনের সঙ্গে ওই মহাকাশযানে 2 জন পাইলট ছিলেন। ব্রানসন বলেছেন, এই পরীক্ষামূলক ফ্লাইটের ভেতরে দিয়ে মহাকাশে পর্যটনের নতুন এক যুগের সূচনা হবে। আগামী বছর বাণিজ্যিকভাবে এই ধরনের পর্যটন শুরুর কথা রয়েছে। মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য প্রতিটি টিকিটের ব্যয় পড়বে প্রায় 2,12,00,000 টাকা। এবার জানাবো ইভালি খেলার খবর। লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়ামে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে 53 বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইতালি। এটি ইতালিয়ানদের দ্বিতীয় ইউরো ট্রফি। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত 30 মিনিটের খেলাও শেষ হয় 1-1 সমতায়। এরপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টুর্নামেন্ট সেরা ইতালির গোলকিপার জিয়ানলুজি ডোনারুমার অসাধারণ পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয় ইতালি। সাদি মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ফুটবলকে